সবাই ভালো আছো। আজকে শুরু করছি পরবর্তী ক্লাস। তোমাদের আগের বায়ুমণ্ডল থেকে যতটুকু হয়েছে সামান্য কিছু অংশ বাকি রয়েছে, ওইটুকু যখন স্কুল চলবে তখন দেখা যাবে। যেমন উষ্ণতা আর বৃষ্টিপাত লেখচিত্র রয়েছে, আর পৃথিবীর মুখ্য যে জলবায়ু অঞ্চলগুলি রয়েছে তাদের কিছু অবস্থান আর জলবায়ুগত বৈশিষ্ট্য, ওইগুলো স্কুল যখন চলবে তখন সেইগুলো নিয়ে আলোচনা হবে। পারলে তোমরা সেটাকে আগে থেকে কিছুটা পড়ে রাখিও। যাই হোক, আজকে শুরু করতে যাচ্ছি বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের ইংরেজি হচ্ছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রো মানে জল, যাকে বলা হয় বাড়ি, যার সমার্থক শব্দ। স্ফিয়ার শব্দের অর্থ হলো মণ্ডল। যাই হোক, বায়ুমণ্ডল সম্পর্কে হয়তো 2 মার্কের একটা প্রশ্ন আসতেই পারে যে বায়ুমণ্ডল কাকে বলে। খুবই সহজ হবে। তো বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? যে পৃথিবীর যে সমস্ত অংশগুলো বিশেষ করে বিশাল পরিমাণ জল ধারণ করছে, যেমন সাগর, মহাসাগর, এই সমস্ত বড় বড় হ্রদগুলো, এইগুলিকে বলা হয় বায়ুমণ্ডল। আসলে এখানে বায়ুমণ্ডল বলতে তোমাদের যা সিলেবাসে রয়েছে, যা পড়ানো হবে, সেটা হচ্ছে বিশেষ করে সমুদ্রগুলো, সমুদ্র, সাগর, উপসাগরগুলো, এই বিষয়ে। আমরা জানি যে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, বা প্রায় 71% জলভাগ দ্বারা বেষ্টিত রয়েছে, আর বাদ বাকি 29% রয়েছে জলভাগ দ্বারা। তো যাই হোক, এই সমুদ্রের বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো হয়, বিশেষ করে সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, এইগুলি নিয়েই তোমাদের এই চ্যাপ্টারে আলোচনা হবে এবং এর উপর ভিত্তি করে প্রশ্নগুলো হবে। এবারে আসি, আসলে সমুদ্র স্রোত কি? সমুদ্র স্রোত 2 মার্কের আসতেই পারে, পরীক্ষাতে আসবে জেনারেলি, যেটা ইংরেজিতে বলা হয় ওশিয়ান কারেন্ট। কারেন্ট মানে স্রোত। আসলে সমুদ্র স্রোত কি? স্রোত মানে কি? যখন একটা স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে, সমুদ্রের জল যখন একটি স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, তার বিভিন্ন কারণগুলো রয়েছে। সে কারণগুলি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। সেই বায়ু প্রবাহগুলো সমুদ্র জলকে এক স্থান থেকে অন্য স্থানে টেনে নিয়ে যেতে পারে। উষ্ণতার তারতম্য হতে পারে, ঘনত্বের তারতম্য হতে পারে, পৃথিবীর আবর্তন গতি রয়েছে তার জন্য হতে পারে। যাই হোক, এই সম্পর্ক কারণগুলি নিয়ে পরবর্তীতে আলোচনা হবে। তো যদি 2 মার্কে আসে পরীক্ষাতে সমুদ্র স্রোত কাকে বলে, তাহলে বিভিন্ন কারণে, সেই কারণগুলো ব্র্যাকেটের ভেতরে লিখে দিতে পারো, যে বিভিন্ন কারণে সমুদ্রের জলরাশি যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরণ করে, তখন জলের এই স্থানান্তরণকেই বলা হয় সমুদ্র স্রোত। তোমরা যদি সমুদ্রে উপকূলে কোনোদিন ঘুরতে যাও, তাহলে দেখবে সমুদ্রের দিক থেকে জল উপকূলে এসে আছড়ে আছড়ে পড়ছে। আসলে এটা কিন্তু সমুদ্র স্রোত নয়, এটা হচ্ছে একটি তরঙ্গ, যেটা উপকূল ভাগে এসে আছড়ে পড়ে। আসলে উপকূল ভাগে দাঁড়িয়ে থেকে আমরা কিন্তু সমুদ্র স্রোত সম্পর্কে ধারণা লাভ করতে পারবো না। যদি আমরা সমুদ্রে, বিশেষ করে সমুদ্রের ভিতরের দিকে যাই কোনো লঞ্চ বা স্টিমারের দ্বারাই, তাহলে কিন্তু সমুদ্র স্রোতটা উপলব্ধি করতে পারবো। সমুদ্র স্রোতগুলো উপকূল ভাগের একটু দূর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্র স্রোতগুলো এবার বিভিন্ন রকমের রয়েছে। এইটুকু যাওয়ার আগে সমুদ্রের তরঙ্গটা সম্পর্কে একটু জানি। আসলে পুকুরে যদি একটি ঢিল ছোড়া যায়, তখন দেখবে
ঢিলের মধ্যবর্তী যে স্থানে পড়েছে জলটা ধীরে ধীরে উপকূল ভাগের দিকে নাচতে নাচতে যাচ্ছে, সেটাই হচ্ছে তরঙ্গ, জলের তরঙ্গ। তো সমুদ্রের জলও ঠিক এইরকম ভাবে আসলে এই তরঙ্গটা এই যে একটি সেন্টার থেকে ঠিক চারিদিকে যাচ্ছে, এখানে কিন্তু জলের স্থানান্তরণ হচ্ছে না, এখানে জল জাস্ট উপর নিচে ওঠানামা করছে। এই ওঠানামার মাধ্যমে জলটা ধীরে ধীরে তরঙ্গটা বাইরের দিকে যায়। সমুদ্রেতেও একই রকম ভাবে ঘটে। সমুদ্রের উপর দিয়ে প্রচুর পরিমাণ বায়ু প্রবাহিত হয়, তারপরে সমুদ্রের তলদেশে আবার ভূমিকম্প হয়। এই বায়ু প্রবাহ আর ভূমিকম্পের কারণে সমুদ্রের জলরাশি কিন্তু একটি জায়গাতে দাঁড়িয়ে থেকে উপর নিচে ওঠানামা করে, উপর নিচে কেবল এইরকম ভাবে উঠানামা করে। সমুদ্র জলের এই উঠানামাকেই বলা হয় সমুদ্র তরঙ্গ। এখানে কিন্তু জলের স্থানান্তরণ হবে না, কেবলমাত্র উপর নিচে ওঠানামা করবে। সমুদ্র তরঙ্গের সংজ্ঞা হয়তো দুই মার্কের আসতেই পারে, যে সমুদ্র তরঙ্গ কি, যাকে ইংরেজিতে বলা হয় ওশেন ওয়েভ। ওশেন ওয়েভ, ওয়েভ মানে তরঙ্গ। তাহলে সমুদ্রের জল বিশেষত বায়ু প্রবাহের কারণে যখন একটি স্থানে দাঁড়িয়ে থেকে উপর নিচে ওঠানামা করে, জলের এই উলম্ব স্থানান্তরণকেই বলছে সমুদ্র তরঙ্গ। এই সমুদ্র তরঙ্গগুলো যখন উপকূল ভাগের দিকে পৌঁছায়, তখন উপকূল ভাগে ঢেউয়ের আকারে আছড়ে পড়ে, এই উপকূল ভাগে ক্ষয় কার্য আর সঞ্চয় কার্য ঘটায়। এই সমুদ্র তরঙ্গগুলো কিন্তু উপকূল ভাগের ক্ষয় সাধন করতে পারে, ক্ষয় সাধন সঞ্চয় করতে পারে, কিন্তু সমুদ্র স্রোত উপকূল ভাগের সেই রকম ভাবে প্রভাব ঘটাতে পারে না। তবে একটা কথা, যে সমুদ্র স্রোতগুলো কিন্তু উপকূল ভাগের অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যদি দেখা যায় যে উপকূল পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, তাহলে সেই অঞ্চলের উষ্ণতা কমে যাবে, আর যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তাহলে সেই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধি পেয়ে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। যাই হোক, ওইগুলো একটু পরবর্তীতে ডিটেলে আলোচনা হবে। আর একটু আগাই সামনের দিকে। এই সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য কিন্তু 3 মার্কের পরীক্ষাতে আসতে পারে, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখতেই পাচ্ছে যে একটা সমুদ্রের জল যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরণ হচ্ছে, তখন সেটা কি বলছে? সমুদ্র স্রোত। আর সমুদ্র জল একটা জায়গাতে দাঁড়িয়ে থেকে কেবলমাত্র ওঠানামা করছে, ঠিক এইটাকেই বলছে সমুদ্র তরঙ্গ। একটু দেখো, ধরো পুকুরে কিছুটা পাতা পড়ে রয়েছে, পুকুরে মাছ বরাবর ঢিল ছুটলে দেখবে তরঙ্গগুলো পুকুরে কিনারার দিকে যায়। তো পাতাগুলো কি স্থানান্তর করে? দেখবে পাতাটা ঠিক উপর নিচে ওঠানামা করতে থাকবে। ঠিক এইভাবে আমরা হয়তো বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন জলটাই যাচ্ছে, আসলে কিন্তু জল যাচ্ছে না, আসলে জলের তরঙ্গটা যাচ্ছে। তখন দেখবে যে পুকুরে পাতাটা উপর নিচে কেবল ওঠানামা করবে, ওর স্থানান্তরণ হবে না। ঠিক সমুদ্রেও কিন্তু সেই রকমই হয়, কিন্তু উপকূল ভাগের দিকে জলটা যখন তরঙ্গটা যায়, তখন একটু কিন্তু আছড়ে পড়ে। ঠিক সমুদ্রেও সেই রকমই হয়। এখানে সমুদ্র জলের স্থানান্তরণ হবে, এখানে স্থানান্তরণ হবে না। এখানে বিশেষ করে অনুভূমিক প্রবাহ দেখা যাবে, এখানে উলম্ব ভাবে উপর নিচে ওঠানামা করবে। এই বিশেষ করে সমুদ্র তরঙ্গগুলো বায়ু প্রবাহের কারণে হয়। আর সমুদ্র স্রোতগুলো বিভিন্ন 7টি কারণ রয়েছে, পরবর্তীকালে পড়ানো হবে, পরবর্তী সময় তোমাদের একটু পরেই। যাই হোক, একটা মোস্ট ইম্পর্টেন্ট কি, যে এই সমুদ্র তরঙ্গ রয়েছে, এটা উপকূল ভাগে ক্ষয় সাধন আর সঞ্চয় সাধন করতে পারে বা কার্যকলাপ ঘটাতে পারে, উপকূল ভাগের ভূমির উপর আকৃতির পরিবর্তন ঘটাতে পারে। কিন্তু এই সমুদ্র স্রোত কিন্তু আকৃতির পরিবর্তন ঘটাবে না, জলবায়ুর নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্স। একটু আছে যে সমুদ্র স্রোতের শ্রেণী বিভাগ। আসলে সমুদ্র স্রোত কিন্তু এক রকমের হয় না। সমুদ্র স্রোতগুলিকে উষ্ণতার ভিত্তিতে 2 প্রকারে ভাগ করা যায়। একটি হচ্ছে উষ্ণ স্রোত, আর একটি হচ্ছে শীতল স্রোত, বা একটা হচ্ছে ওয়ার্ম কারেন্ট, আর একটি হচ্ছে কোল্ড কারেন্ট। এই উষ্ণ স্রোত আর শীতল স্রোত যাওয়ার আগে কয়েকটা কথা আমরা দেখে নিই। যে পৃথিবীর এইটুকু হচ্ছে হিমমণ্ডল, এইটুকু দক্ষিণ গোলার্ধে রয়েছে হিমমণ্ডল, আর এখানে রয়েছে কর্কট ক্রান্তি, এখানে রয়েছে মকর ক্রান্তি রেখা।
এই কর্কট আর মকর ক্রান্তি এইটুকু অঞ্চলকে বলা হয় ক্রান্তীয় অঞ্চল। এখানে বায়ু সূর্যের আলো লম্বাভাবে সারা বছর পড়ে, প্রায় তাপমাত্রা বেশি। এইটুকু অঞ্চলে উষ্ণ স্রোতগুলোর উৎপত্তি হয়, উষ্ণ স্রোতের উৎপত্তি হয়। পরীক্ষাতে আসতেই পারে যে উষ্ণ স্রোতের উৎপত্তিগুলি কোথায় হয়, তাহলে হয় ক্রান্তীয় অঞ্চলে। ক্রান্তীয় বা দুই ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী স্থানীয় থেকে বা উষ্ণ মণ্ডলে, এভাবে আনসার হয়ে থাকে। আর শীতল স্রোতগুলোর উৎপত্তি হয় এই মেরু অঞ্চলের দিকে। আমরা জানি মেরু অঞ্চলের দিকে সূর্যের রশ্মি খুব তীর্যকভাবে পড়ে, আবার কখনো কখনো 6 মাস টানা হয়তো পড়ে, বা কোনো 6 মাস টানা পড়ে না। এই জন্য এইটুকু স্থানে একটু শীতলতার পরিমাণ বেশি, তার জন্য শীতল স্রোতের উৎপত্তিগুলি হয় বিশেষ করে মেরু অঞ্চলের দিকে। শীতল স্রোতগুলো কোন দিক থেকে কোন দিকে আসবে? মেরু অঞ্চলের দিক থেকে ক্রান্তীয় অঞ্চলের দিকে আসবে। আর উষ্ণ স্রোতগুলো বিশেষ করে ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাবে। তোমরা একটু বই, নিজের বই থেকে সমুদ্র স্রোতের একটু প্রবাহের দিকগুলো দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এটা নিয়ে একটু পরে আলোচনা হবে। সমুদ্র স্রোত কাকে বলে, উষ্ণ স্রোত কাকে বলে, হয়তো এরকম করে প্রশ্ন হয়তো দিতেই পারে, তবে খুব একটা ইম্পর্টেন্ট নয়। বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে জলের উষ্ণতা বেশি হয়, এই জন্য সমুদ্রের জল উষ্ণ হয়ে পড়ে। আর আমরা জানি যে কোনো বস্তু বা কোনো বায়ু যা কিছু হোক না কেন, যদি উষ্ণ হয় তাহলে কিন্তু তার ওজনটা কমে যায়, ওজন কমে যায়, মানে ঘনত্ব কমে যায়, ঘনত্ব কমে ওজন কমে যায়। এইটুকু স্থানে যে উষ্ণ স্রোতগুলির উৎপত্তি হয়, এই স্রোতগুলো বিশেষ করে ধরো এটা একটা সমুদ্র, এই দিকটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে মেরু অঞ্চল, তাহলে এইরকম ভাবে একটা উষ্ণতার ঢাল থাকবে, উষ্ণতার ঢাল। তাহলে এই সমস্ত অঞ্চলে জলগুলো কেমন হবে? উষ্ণ হবে। আর এই সমস্ত অঞ্চলে জলগুলো কেমন হবে? শীতল হবে। বুঝতেই পারছো, সূর্যের আলো এইগুলোতে বেশি পড়বে, নিরক্ষীয় অঞ্চলের দিকে বেশি পড়ে। তো এই উষ্ণ স্রোতগুলো কি হয়? পৃষ্ঠ দিয়ে কোন দিকে যাবে? মেরুর দিকে যাবে। উষ্ণ স্রোতগুলো পৃষ্ঠ দিয়ে মেরুর দিকে যাবে। আর শীতল জলগুলো যেহেতু এগুলো হালকা হয়ে যায়, সেই জন্য উপর দিয়ে যায়। আর এখানে জলে ঘাটতি হয়ে গেলে হালকা জল উপর দিয়ে যাবে। আবার শীতল জলগুলো কি হয়? শীতল জলের ঘনত্ব কিন্তু বেশি হয়। আর জলের সব থেকে বেশি ঘনত্ব হয় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এটা কথা মনে রাখবে যে জলের ওজন সর্বোচ্চ ঘনত্ব হয় 4 ডিগ্রি উষ্ণতায়। আবার যদি একটু 4 ডিগ্রি থেকে নিচের দিকে নেমে যায় তাহলে বরফে পরিণত হয়ে যাবে, তখন কিন্তু আবার ঘনত্ব কমে যাবে। আমরা জানি বরফের ঘনত্ব কিন্তু জলের থেকে কম। এই শীতল জলগুলো ভারী হয়, নিচের দিক দিয়ে প্রবাহিত হয়, তলা দিয়ে। আর উষ্ণ স্রোতগুলো উপর দিয়ে। তো এই উষ্ণ স্রোতগুলো উপর দিয়ে যায়, আর শীতল স্রোতগুলো তলা দিয়ে যায়। উষ্ণ স্রোতগুলো উৎপত্তি হয় নিরক্ষীয় অঞ্চলের কাছাকাছি, আর শীতল স্রোতের উৎপত্তি হয় মেরু অঞ্চলের কাছাকাছি। এখানে উষ্ণ স্রোত কাকে বলে যদি পড়ে পরীক্ষাতে, তো ঠিক এইরকম করেই লিখবে যে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উষ্ণ মণ্ডলে সূর্যের আলো বেশি হওয়ার কারণে সমুদ্র জলের উষ্ণতা বেশি হয়। আর এই সমুদ্র জলের উষ্ণতা বেশি হওয়ার কারণে জল হালকা হয়ে পৃষ্ঠ বরাবর যখন এই নিরক্ষীয় অঞ্চলের দিক থেকে মেরু অঞ্চলের দিকে যে স্রোতগুলো প্রবাহিত হয়, এই স্রোতগুলোকেই বলা হয় উষ্ণ স্রোত। যে কোনো একটা উদাহরণ দিতেই পারবে, দেখবে তোমাদের উদাহরণ অনেকগুলো, যে ব্রাজিল স্রোত রয়েছে, মৌসুমী স্রোত রয়েছে, সোমালি স্রোত রয়েছে, এরকম ধরনের কুরেশীয় স্রোত রয়েছে, এরকম ধরনের অনেকগুলি স্রোত রয়েছে। শীতল স্রোত কাকে বলে? যে সমস্ত স্রোতগুলি বিশেষ করে মেরু অঞ্চলের দিকে শীতল জলবায়ুতে উৎপত্তি লাভ করে, যাদের ঘনত্ব বেশি হয় এবং সমুদ্রের তলা দিয়ে মেরু অঞ্চলের দিক থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে যায়, এই স্রোতগুলোকে বলা হয় শীতল স্রোত। এবারে আসি একটু অবস্থান অনুসারে। এই অবস্থান অনুসারে স্রোতগুলোকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে পৃষ্ঠ স্রোত, আর একটি হচ্ছে কি অন্তঃস্রোত। আসলে এই পৃষ্ঠ স্রোত আর বহিঃস্রোত একই কথায়,
বহি মানে বাইরে, আর পৃষ্ঠ মানে বুঝতেই পারছো সমুদ্রের উপর পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হয়। যে স্রোতটা পৃষ্ঠ স্রোত, সেই স্রোতটাই আবার বহিঃস্রোত। তাহলে এই উষ্ণ স্রোত গুলোই হচ্ছে কি পৃষ্ঠ স্রোত বা বহিঃস্রোত। যদি বলে যে সমুদ্রের উষ্ণ স্রোত গুলোই পৃষ্ঠ স্রোত এক প্রকারের, তাহলে কিন্তু বাক্যটা শুদ্ধ হবে। আসলে উষ্ণ স্রোত গুলোই সমুদ্রের উপর পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হয়, তো ওইগুলোই পৃষ্ঠ স্রোত, ওটাই বহিঃস্রোত, আবার ওটাই কি উষ্ণ স্রোত। আর শীতল স্রোত গুলো আমরা জানি যে সমুদ্রের তলা দিয়ে যায়, আর এই সমুদ্রের তলা দিয়ে যে সমস্ত সমুদ্র স্রোত গুলো যায় সেটা কি বলছে অন্তর্স্রোত। একটা সমুদ্রের গভীরতা দিয়ে যায়, ওই জন্য বলা হয় গভীর স্রোত। তো অন্তর্স্রোত, গভীর স্রোত আর শীতল স্রোত কিন্তু প্রায় সেম। কিন্তু অনেক সময় আবার শীতল স্রোত গুলো সমুদ্রের পৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়। এটা কেন প্রবাহিত হয় একটু পরে আলোচনা হবে, এই কারণগুলো যখন আসবে তখন ঠিক বুঝে যাবে। এবার শীতল স্রোত গুলো আবার সমুদ্রের পৃষ্ঠ বরাবর কেন প্রবাহিত হয়। এখানে একটু বলি যে সমুদ্র স্রোত যত প্রবাহিত হয় সমুদ্রে, তার 100%-এর ভেতরে 10% কেবলমাত্র হচ্ছে পৃষ্ঠ স্রোত, কেবলমাত্র 10%, আর বাকি 90%ই হচ্ছে অন্তর্স্রোতে প্রবাহিত হয়। বলবে যে এটার ব্যালেন্স কি করে হয়, যে অন্তর্স্রোত 50% হবে, আর পৃষ্ঠ স্রোত 50% হবে। আসলে অন্তর্স্রোত গুলো কি, যে অন্তর্স্রোত গুলো জেনারেলি সমুদ্রের পৃষ্ঠ থেকে 100 মিটার গভীরতার মধ্যে দিয়ে, যে সমস্ত জিরো থেকে এই 100 মিটার গভীরতার মধ্যে দিয়ে যে স্রোতগুলো প্রবাহিত হয়, এই স্রোতগুলোই হচ্ছে কি পৃষ্ঠ স্রোত। আর বিশেষ করে তার গভীরতা দিয়ে যে স্রোতগুলো প্রবাহিত হয় সেইগুলোকে বলা হয় অন্তর্স্রোত। সমুদ্রের গভীরতা অ্যাভারেজলি প্রায় 4 কিলোমিটার। তো গভীর স্রোতের পরিমাণটাই কিন্তু বেশি। এখানে এই নয় যে ওই পৃষ্ঠ স্রোত, বিশেষ করে উষ্ণ স্রোতগুলোই পৃষ্ঠ স্রোত হয়, কিন্তু এই উষ্ণ স্রোতগুলো আবার কখনো কখনো 1 কিলোমিটার গভীরতা দিয়েও কিন্তু প্রবাহিত হতে পারে। এই নয় যে 1 কিলোমিটার কেবলমাত্র 100 মিটার উচ্চতা দিয়ে উষ্ণ স্রোত যাচ্ছে আর এইটুকু ভরপাই করার জন্য বাদ বাকিটুকু নিচ দিয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। ওটা উপরে যে 100 মিটার উচ্চতা পর্যন্ত স্রোতটুকু বলা হয় পৃষ্ঠ স্রোত। তো ওটুকু যে শুধু 100 মিটার উপর দিয়ে আসে তা নয়, ওটা কিন্তু গভীরতা দিয়েও আসতে পারে। তো যাই হোক, এবার একটু সমুদ্র স্রোত সৃষ্টির কারণের দিকে আসি, যে সমুদ্র স্রোতগুলো কেন সৃষ্টি হয়। মনে করেছি সমুদ্র স্রোত সৃষ্টির যে কতগুলি কারণ রয়েছে একে একে বলছি, খুব মন দিয়ে শোনো, এখনই মুখস্থ হয়ে যাবে। প্রথম প্রধান কারণই হচ্ছে বায়ু প্রবাহ। আমরা জানি পৃথিবীতে নিয়ত বায়ু রয়েছে 3টি, বিশেষ করে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। সারা বছর ধরে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। এই জন্য বায়ুগুলো কিন্তু সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিশাল আকার সমুদ্রের জলরাশিকে একদিক থেকে অন্যদিকে টেনে নিয়ে যায়। এই কিভাবে টানে একটু সিচুয়েশনটা দেখলেই বুঝতে পারবে। আমি একটু অঙ্কন করার চেষ্টা করছি ওয়ালটা। একটা মহাসাগর দিয়ে আমি বুঝিয়ে মানে একটু দেখাই। মনে করো এটা আটলান্টিক মহাসাগর, এখানে রয়েছে নিরক্ষর রেখা রয়েছে, এখানে এখানে নিরক্ষর রেখা রয়েছে, এটা দিয়ে একটা স্রোত প্রবাহিত হয়, এটা বলছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এই স্রোতটা পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। এই দিকে একটা স্রোত রয়েছে, এটা উত্তর নিরক্ষীয় স্রোত। দেখেই বুঝতে পারছো এই দুটো, এই দুই পাশে আয়ন বায়ুকে বায়ু কিন্তু এই দুটো স্রোতকে হ্যান্ডেল করে। আয়ন বায়ুগুলো বিশেষ করে উত্তর পূর্ব দিক, বিশেষ করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, এই জন্য জলরাশিকে ঠিক এই দিকেই পূর্ব থেকে পশ্চিম দিকে টেনে নিয়ে আসে। এখানে একটা সমুদ্র স্রোত দেখতে পাবে, এইভাবে যাবে, এটা নাম হচ্ছে উপসাগরীয় স্রোত।
এই স্রোতটা দেখছো এখানে পশ্চিমা বায়ু রয়েছে, পশ্চিমা বায়ু প্রবাহের দিক, এই পশ্চিমা বায়ু এই স্রোতটা কিন্তু এইদিকে টেনে নিয়ে যায়। এখানে একটা স্রোত দেখতে পাবে ব্রাজিল স্রোত রয়েছে। এই ব্রাজিল স্রোতের পশ্চিমা বায়ুর প্রভাব থেকে উপকূলের প্রভাবটা কিন্তু একটু বেশি রয়েছে, এটা পরে বলছি। এইভাবেই সমুদ্র স্রোতগুলিকে এই নিয়ত বায়ু প্রবাহগুলো কিন্তু টেনে নিয়ে যেতে পারে। আর এই বায়ু প্রবাহের যদি পরীক্ষাতে আসে তাহলে বায়ু প্রবাহের ভেতরে এই পয়েন্টটা কিন্তু একটা দিবে, সবসময় প্রত্যেকটি পয়েন্টে একটা করে কিন্তু উদাহরণ দিবে। হয়তো সবটা পয়েন্টের উদাহরণ হয়তো নাও হতে পারে, কিন্তু জেনারেলি উদাহরণ দেওয়ার চেষ্টা হবে। যেমন বায়ু প্রবাহের হয়তো বলতেই পারে যে উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত আয়ন বায়ুকে অনুসরণ করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এরকম করে একটা কিন্তু উদাহরণ প্রত্যেকটা পয়েন্টে দেওয়ার চেষ্টা করবে। তারপরে বলি পৃথিবীর আবর্তন গতি। প্রথমে বলি যে এই পৃথিবীর আবর্তন গতি কিন্তু সরাসরি স্রোত সৃষ্টি করে না, কিন্তু স্রোতগুলিকে বাঁকিয়ে দিতে পারে। এই জন্য বাঁকিয়ে দিতে পারে, এই জন্যই কিন্তু এই পয়েন্টটা এখানে এসছে। আমরা জানি যে কোরিওলিস বলের প্রভাবে উত্তর গোলার্ধে সাধারণত ডান দিকে বাঁকে আর দক্ষিণ গোলার্ধে কোনো বস্তু বাম দিকে বেঁকে যায়। এই কারণে কিন্তু এই সময় স্রোতগুলো কিন্তু সোজা পথে প্রবাহিত হতে পারে না, সোজা পথে প্রবাহিত হতে পারে না। আবার বলি যে সমুদ্র স্রোতগুলো যেহেতু স্থলভাগের উপরে রয়েছে, এই জন্য কেবলমাত্র বায়ু প্রবাহের জন্য নয়, এর জন্য অনেকগুলি ফ্যাক্টর রয়েছে, প্রবাহের অনেকগুলি ফ্যাক্টর রয়েছে। তবে সামান্য পরিমাণে এই আবর্তন গতির ফলে যে কোরিওলিস বলটা তৈরি হয়, যার প্রভাবে কিন্তু সমুদ্রের স্রোতগুলো বেঁকে যেতে পারে। তারপরে রয়েছে উষ্ণতার তারতম্য। এই উষ্ণতার তারতম্য হলে সমুদ্র স্রোতের কিন্তু সৃষ্টি হবে। আমরা একটু আগে বললাম এইটুকু হচ্ছে মেরু অঞ্চল, উত্তর গোলার্ধে রয়েছে, দক্ষিণ গোলার্ধে রয়েছে। তো এইটুকু অংশের যেহেতু উষ্ণতা কম, ভূপৃষ্ঠের উষ্ণতা কম 0 ডিগ্রির নিচে, আবার এইটুকু নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। তো এইটুকু অংশের উষ্ণতা কি হবে? বেশি হবে, সমুদ্র জলের উষ্ণতা বেশি হবে। আবার মেরু অঞ্চলের সমুদ্র জলের উষ্ণতা কিন্তু কম হবে। তাহলে মেরু অঞ্চলে যখন কম হবে, তাহলে সেইটুকু অংশের জলগুলো ঘনত্ব হবে, ভারী হবে, শীতল হবে, সেই স্রোতগুলো তলা দিয়ে যাবে, আর এখানকার স্রোতগুলো বিশ্বের উষ্ণ স্রোতগুলো উপর দিয়ে যাবে। এই স্রোতগুলো একটা করে উদাহরণ দিয়ে দিবে যে উষ্ণতার তারতম্যে বলে দিতে পারবে এই উষ্ণতার তারতম্য এইটা দিয়ে একটা ব্রাজিল স্রোত প্রবাহিত হয়, এটার নাম বলতে পারে। এটা দিয়ে উপসাগরীয় স্রোত চলে যায়, দিয়ে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত ঠিক এইদিকে ইউরোপের পশ্চিম উপকূলের দিকে চলে যায়, এটার নাম দিয়ে দিতে পারো। এই উষ্ণতার তারতম্যের কারণে এই উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোতটি দুই নিরক্ষীয় অঞ্চলের দক্ষিণ থেকে উত্তরের দিকে চলে যায়। এরকম করে উদাহরণ একটা দিতেই পারো এবং তোমরা দিবে। তারপরে আসি লবণতার তারতম্য। লবণতার কথা বলি যে লবণতা কিন্তু সমুদ্র জলে ঘনত্বের পার্থক্য ঘটায়। যে জলে লবণতার পরিমাণটা বেশি হবে তার ঘনত্ব বেশি হবে, আর যে জলের লবণতার পরিমাণ কম হবে তার ঘনত্বটাও কিন্তু কম হবে। একটু খেয়াল করবে যে এইটুকু অংশের উষ্ণতা কম মেরু অঞ্চলের দিকে, তো ওখানকার জলের ঘনত্ব জেনারেলি কম হওয়া উচিত। আর এইটুকু অংশে ক্রান্তীয় অঞ্চলের যেহেতু সূর্যের আলোর তাপ বেশি পড়ে, তার জন্য এখানকার জলের ঘনত্ব হবে জেনারেলি বেশি হওয়ার কথা, কিন্তু সবসময় কিন্তু হয় না। আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। একটু দেখো এইটুকু অংশের নিরক্ষীয় অঞ্চলের জলের উষ্ণতা বেশি হওয়ার কথা, যেহেতু উষ্ণতা বেশি হবে, বেশি হওয়ার কথা, আবার জলের ঘনত্বটাও বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যের আলো লম্বভাবে পড়লেও সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পরিচলন বৃষ্টিপাত হয়। পরিচলন বৃষ্টিপাত নিরক্ষীয় অঞ্চলে কিন্তু আমরা জানি যে 200 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত হয় পার ইয়ার, বা প্রতি মাসেই কিছু না কিছু বৃষ্টিপাত হয়। এখানে বাষ্পীভবন বেশি হলেও বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বেশি নিরক্ষীয় অঞ্চলে। তার জন্য নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা থেকে এইটুকু অঞ্চলের বিশেষ করে এই লবণতা থেকে আমরা জানি যে জল যদি বেশি বাষ্পীভূত হয় তাহলে সমুদ্র জলের উষ্ণতা বাড়বে, লবণতা বাড়বে, আর যদি বাষ্পীভবন কম হয় তাহলে লবণতার পরিমাণ কমবে। এটা প্রশ্ন আসতেই পারে যে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ার সত্ত্বেও, বিশেষ করে এই নিরক্ষীয় অঞ্চলে
থেকে এই কর্কটীয় আর মকরীয় অঞ্চলে, এখানে মকর ক্রান্তি রয়েছে আর এখানে কর্কট ক্রান্তি রয়েছে। একটা প্রশ্ন আছে যে নিরক্ষীয় অঞ্চল থেকে এই কর্কটীয় আর মকরীয় অঞ্চলে লবণাক্ততার পরিমাণ বেশি হওয়ার কারণটা কি? নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি পড়লেও সেখানে প্রতিদিন বৃষ্টিপাত হয়। আর বড় বড় নদীগুলি যেখানে রয়েছে, যেমন একটা নদী রয়েছে, কঙ্গো নদী রয়েছে, এদিকে আমাজন নদী রয়েছে, বড় বড় নদীগুলি জল সরবরাহ করে, প্রতিদিন বৃষ্টিপাত হয় প্রচুর পরিমাণ। এই জন্যই কিন্তু এইখানকার সমুদ্র জলের ঘনত্ব কিন্তু সেরকম ভাবে কমে না, বা লবণাক্ততার পরিমাণটা কম থাকে। উল্টো দিকে এই কর্কটীয় আর মকরীয় যে অঞ্চলগুলি রয়েছে সেখানে বায়ুর তাপমাত্রা বেশি। আমরা জানি ওখানে উচ্চচাপ বলয়গুলো রয়েছে, উষ্ণ মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে, ওখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। এই জন্যে এই নিরক্ষীয় অঞ্চল থেকে কর্কটীয় আর মকরীয় অঞ্চলের কিন্তু লবণাক্ততার পরিমাণটা একটু বেশি। আর এই লবণাক্ততার পরিমাণ বেশি, তবে এইটুকু অংশে যে লবণাক্ততার পরিমাণ হয় এই বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে দুটো পার্ট, একটা নিরক্ষীয় অঞ্চল, একটা উপক্রান্তীয় অঞ্চলের, এই উপক্রান্তীয় অঞ্চল বলা হয়। উপক্রান্তীয় অঞ্চল কিন্তু উপক্রান্তীয় অঞ্চল বলতে এই ক্রান্তীয় অঞ্চলের কিছুটা অংশ নিয়ে আবার কিছুটা ক্রান্তীয় অঞ্চলে এই কর্কট ক্রান্তির মানে পাশাপাশি অঞ্চলগুলিকে বোঝানো হয়। এইটুকু জেনারেলি এইটুকু অংশের উষ্ণতা বেশি হওয়ার কারণে বাষ্পীভবন বেশি হয়, বাষ্পীভবন বেশি হওয়ার কারণে জলের ঘন লবণাক্ততার পরিমাণ বেশি হয়, লবণাক্ততার পরিমাণ বেশি জন্য কিন্তু সেখানে সমুদ্র জলের ঘনত্বটাও বেশি হয়ে যায়। এই জন্য এখানকার জলের ঘনত্ব একটু বেশি আর দুই পাশে জলের ঘনত্ব কম। আমরা কি জানি, যার ঘনত্ব কম হবে সেটা জল কি হবে, একটু নিচ দিয়ে চলবে, আর যে জলের ঘনত্ব বেশি হবে সেই জলটা উপর দিয়ে চলবে। তোমাদের একটু আগে বলেছিলাম যে আবার শীতল স্রোতগুলো পৃষ্ঠ দিয়ে কেন প্রবাহিত হয়, এখানেই আসিস তার উত্তরে। এখানকার বিশেষ করে জলগুলো যে যখন বেশি ভারী হয়ে যায় কর্কটীয় আর মকরীয় অঞ্চলের জলগুলো, তখন সেটা কি হবে, সমুদ্রের তলা দিয়ে প্রবাহিত হবে। আর অপেক্ষাকৃত কম ঘনত্বপূর্ণ জলগুলো ঠিক সমুদ্রের উপর পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হবে, শীতল স্রোত রূপে প্রবাহিত হবে, শীতল স্রোত রূপে। এইভাবেই কিন্তু এই মেরু অঞ্চলের দিক থেকে এই শীতল স্রোতগুলো ঠিক নিরক্ষীয় অঞ্চলের দিকে বা ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যেমন এখানে এই আফ্রিকার পাশ দিয়ে একটি সমুদ্র স্রোত প্রবাহিত হয়, সেই সমুদ্র স্রোতের নাম হচ্ছে বেঙ্গুয়েলা স্রোত। ঠিক এইভাবে কিন্তু একটা উদাহরণ দিবে যে লবণাক্ততার তারতম্যের কারণে এই কর্কটীয় অঞ্চলের জল সমুদ্রের তলা দিয়ে যায়, কর্কটীয় মকরীয় অঞ্চলের জল সমুদ্রের তলা দিয়ে যায়, আর মেরু অঞ্চলের দিক থেকে অপেক্ষাকৃত কম ঘনত্বপূর্ণ শীতল জল পৃষ্ঠ দিয়ে আসে। তখন কিন্তু এরকম একটা পৃষ্ঠ বরফ শীতল স্রোতের উদাহরণ দিবে। তো বেঙ্গুয়েলা দিতে পারো, এটা দিয়ে একটা রয়েছে পেরু স্রোত, এই পেরু স্রোতটা দিতে পারো। এদিকে একটা ল্যাব্রাডর স্রোত রয়েছে, এখানে গ্রিনল্যান্ড রয়েছে, এখানে একটা ল্যাব্রাডর স্রোত রয়েছে, এটা স্রোতের উদাহরণ দিতে পারো। ঠিক এরকম ভাবে একটা করে কিন্তু উদাহরণ প্রত্যেকটা পয়েন্টে দেওয়ার চেষ্টা করবে। তারপরে আসি এই বরফের গলন। আসলে বরফগুলো কোথায় বেশি রয়েছে? আমরা জানি বরফ রয়েছে হিমমণ্ডলে, উত্তর গোলার্ধেও রয়েছে, দক্ষিণ গোলার্ধেও রয়েছে। আমরা জানি সাদা মহাদেশ তো দক্ষিণ গোলার্ধে রয়েছেই, আন্টার্কটিকা, আর উত্তর গোলার্ধে গ্রিনল্যান্ড রয়েছে। আবার বছরের বিভিন্ন সময় এই শীতকালে উত্তর গোলার্ধের সমুদ্র কিন্তু ফ্রোজেন হয়ে যায় বা বরফের চাদরে পরিণত হয়ে যায় পুরোপুরিভাবে। যখন বিশেষ করে এই জলগুলো গলে যায়, গললে সমুদ্র জলের পরিমাণ বৃদ্ধি পাবে, আর সমুদ্র জলের পরিমাণ বৃদ্ধি পাবে বরফ গলা জলগুলো কেমন হবে, এত জলের পরিমাণ বৃদ্ধি পাবে, আর বরফ গলা জল শীতল হবে। শীতল হলে সেই জলটা কেমন হবে, ভারী হবে। তখন এই বরফ গলা জল আবার ভারী হলেও তাদের লবণতার পরিমাণ কিন্তু কম থাকে। যেমন ধরো এই গ্রিনল্যান্ড রয়েছে, গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে বরফগুলো গলতে শুরু করলে কি হয়, সমুদ্রের উপকূলভাগে জলের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পেয়ে যায়। আবার এই জলটা কিন্তু যেহেতু মিষ্টি জল, এই জলটা তখন সমুদ্রের উপর পৃষ্ঠ দিয়েও আসতে পারে। যেমন এখানে স্রোত রয়েছে, গ্রিনল্যান্ড স্রোত রয়েছে। এই গ্রিনল্যান্ড স্রোতগুলো কিন্তু বিশেষ করে বরফের গলনের ফলেই কিন্তু হয়ে থাকে। এই গ্রিনল্যান্ড স্রোতের হয়তো কথাটা বলতেই পারো। আবার বলি যে এই সমুদ্রে বরফের গলন দুই ভাবে কাজ করে। এক নম্বর, বরফের গলন হলে কি হয়, সমুদ্রের জলের পরিমাণটা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, এই জলের ঘনত্ব কিন্তু একটু শীতল হওয়ার কারণে, শীতল হলেও আবার এতে লবণের পরিমাণ কম থাকার কারণে কিন্তু একটু হালকা হয়ে থাকে। এই স্রোত আবার অনেক সময়
তলা দিয়ে তো প্রবাহিত হয়, কিন্তু অনেক সময় আবার পৃষ্ঠ দিয়েও কিন্তু প্রবাহিত হতে পারে। তার একটি উদাহরণ, সাধারণত আমরা যে সমুদ্র স্রোতগুলোর নাম বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পৃষ্ঠ স্রোত, আমরা তলার স্রোতগুলোর নাম বলতে পারছি না, কিন্তু তলার স্রোতের কোনো নাম দেওয়া। এবারে আসি উপকূল ভাগের আকৃতি। এবারে উপকূলের আকৃতি, এই উপকূলের আকৃতি আবার সমুদ্র স্রোতকে কিভাবে সৃষ্টি করে। আসলে উপকূলের আকৃতি কিন্তু সমুদ্র স্রোত নতুন করে সৃষ্টি করে না। আগে আমি যেভাবে বলেছিলাম যে এই আবর্তন গতিটা রয়েছে, এই আবর্তন গতি কিন্তু নতুন করে সমুদ্র স্রোত সৃষ্টি করে না। এই আবর্তন গতি এর দিক বিক্ষেপ ঘটায়। ঠিক এরকম ভাবে যে উপকূলের আকৃতি পয়েন্টটি রয়েছে, এইটুকু কিন্তু নতুন করে সমুদ্র স্রোত সৃষ্টি, মানে সমুদ্র জলের এই উষ্ণতার ঘনত্ব বা যে উষ্ণতার সমুদ্রের ঘনত্ব তারতম্য যেভাবে বা বায়ু যেভাবে টেনে নিয়ে যায় সেভাবে টেনে নিয়ে যেতে পারে না। এ কি করে, যখন একটি স্রোত আসে সেই স্রোতটাকে কি করে, সে একটু দিক বিক্ষেপ করে। এটা রয়েছে নিরক্ষর রেখা, এই নিরক্ষর রেখার দক্ষিণ দিক দিয়ে একটা স্রোত প্রবাহিত হয়, যেটাকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলা হয়। এটা হচ্ছে ভারত মহাসাগর। আসলে নিরক্ষীয় স্রোতটা কিন্তু প্রত্যেকটা মহাসাগরই রয়েছে। যদি পরীক্ষাতে আসে 1 মার্কের যে কোন স্রোতটি 3টি মহাসাগরে রয়েছে, তাহলে কিন্তু নিরক্ষীয় স্রোত প্রশান্ত মহাসাগরেও রয়েছে, ভারত মহাসাগরেও রয়েছে, আবার আটলান্টিক মহাসাগরেও রয়েছে। এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা যখন এখানে আছে, তখন আফ্রিকার এই পূর্ব উপকূলে বাধা পেয়ে একটি স্রোত ঠিক এইভাবে প্রবাহিত হয়ে যায়। ঠিক পূর্ব থেকে পশ্চিমে আসছিল, সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে চলে যায়, দিক বিক্ষেপ ঘটিয়ে দিচ্ছে। আবার এই যে উত্তর নিরক্ষীয় স্রোত এইভাবে আসছিল, এই স্রোতটি আবার এই আফ্রিকার পূর্ব উপকূলে বাধা পেয়ে ঠিক কিভাবে উপরের দিকে প্রবাহিত হয় সোমালি স্রোত রূপে। যেহেতু এখানে রয়েছে সোমালিয়া নামে একটি দেশ রয়েছে, আর এই দিক দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় এই স্রোতটার নাম হচ্ছে মোজাম্বিক স্রোত। এই স্রোতটা একটু এগোলে এই স্রোতটাকে আগুল হাত স্রোত বলা হয়, আগুল হাত স্রোত। এই স্রোতগুলো নিয়ে পরবর্তীতে তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা হবে। তবে এই উপকূলের আকৃতি কিন্তু স্রোতগুলিকে তার গতি মানে একটু বিক্ষেপ করে দেয়, হয়তো একটি স্রোতকে দুটো শাখায় বিভক্ত করতে পারে। যেমন এইদিকে ছিল একটা সমুদ্র স্রোত, এখানে প্রশান্ত আটলান্টিক মহাসাগরে, যেদিকে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি, এখানে রয়েছে ব্রাজিল, এর পারে ছিল ব্রাজিল নামে একটি দেশ। ব্রাজিলের পূর্ব উপকূলে বাধা পেয়ে একটি ব্রাজিল স্রোত রূপে দক্ষিণ দিকে যাচ্ছে, আর একটি উত্তর মেক্সিকো উপসাগরের দিকে কিন্তু চলে যাচ্ছে। পরবর্তীকালে সেই স্রোতটার নাম হয়ে যাচ্ছে উপসাগরীয় স্রোত, যেটাকে গালফ অফ স্ট্রিম বলা হয়, আটলান্টিক মহাসাগরে রয়েছে। এই উপকূলের আকৃতিগুলো কিন্তু সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটিয়ে উপকূলের সমান্তরালে প্রবাহিত করতে পারে। সবসময় যে সমান্তরালে হবে সেটা নাও হতে পারে, জেনারেলি সমান্তরালে হয়। এই উপকূলের আকৃতির ভিতরে আর একটা পয়েন্ট তো এসেই থাকে। আমরা জানি সমুদ্র তলদেশে কিন্তু ডুবন্ত পাহাড় রয়েছে, ডুবন্ত পাহাড় বা মগ্ন পাহাড়, শৈলশিরা। আমরা মধ্য সামুদ্রিক শৈলশিরার নাম শুনেছি, যে আটলান্টিক মহাসাগরের মধ্য সামুদ্রিক শৈলশিরাগুলি রয়েছে। শৈলশিরা রয়েছে লম্বা আকৃতির, ভেতর থেকে ম্যাগমা উঠে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সমুদ্রের পর্বত বা পাহাড় বললেই হয়। তো ওই ডুবান্ত পাহাড়গুলো থাকলে কিন্তু, যেহেতু সমুদ্রের স্রোত কেবলমাত্র পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হয় না, সমুদ্র স্রোত প্রায় সর্ব অংশ দিয়েই প্রবাহিত হয়, তবে পৃষ্ঠ স্রোতের পরিমাণটা অল্প। উপর দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় সামান্য ঢুকে গেল পৃষ্ঠ স্রোত। আবার নিরক্ষীয় অঞ্চলের দিক থেকেও কিন্তু অন্তঃস্রোত যেতে পারে। উষ্ণ স্রোতগুলো আবার অন্তঃস্রোত হতে পারে, শীতল স্রোত পৃষ্ঠ স্রোত হতে পারে। এই ভেতরের দিকে ডুবান্ত যে পাহাড়গুলো থাকবে, এই ডুবান্ত পাহাড়গুলোতে গিয়ে কিন্তু সমুদ্র স্রোত ধাক্কা লেগে যায়, এই দুটো শাখায় বিভক্ত হতে পারে অথবা তার গতি বিক্ষেপ হতে পারে। সমুদ্রের যে ডুবান্ত পাহাড়গুলো থাকে সেগুলোকে গায়ট বলা হয়, আবার শৈলশিরাও বলা হয়। আমরা নাম শুনেছি টাইটানিক নামে একটা জাহাজের। এই টাইটানিক জাহাজ কোনো ডুবান্ত পাহাড়ে, কেউ ওটা অনুমান করা হচ্ছে যে কেউ বলছে, কারো ধারণা যে ডুবান্ত পাহাড়ে ধাক্কা লেগে সে জাহাজটি ভেঙেছে, অথবা কোনো বড় আকারের হিমশৈল মানে সমুদ্রে ভাসমান বড় বড় বরফের স্তূপ বা চাইগুলোকে
বা পাহাড়গুলোকে বলা হয় হিমশৈল। যে হিমশৈলে তো ধাক্কা খেয়ে ভেঙেছে। তো এইরকম সমুদ্রের তলদেশে যদি ডুবন্ত পাহাড়গুলো অবস্থান করে তাহলে কিন্তু সমুদ্রের স্রোতের কিন্তু গতিবিক্ষেপ ঘটতে পারে, তবে এর পরিমাণটা খুবই লিটিল। তারপরে আসে ঋতুভেদ বা ঋতুর তারতম্য। আমরা জানি ঋতু তারতম্যে কিন্তু বায়ু প্রবাহের কোথাও কোথাও দিক পরিবর্তন হয়। যেমন আমাদের ভারতবর্ষেরই কথা বলি, যে শীতকালে আসে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, আর দক্ষিণ দিক গ্রীষ্মকালে আসে দক্ষিণ দিক থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো এই বায়ু কিন্তু একটা সমুদ্র স্রোতকে কন্ট্রোল করে। ধরো এখানে যখন আমাদের বিশেষ করে এই শীতকাল চলে ভারতের, এই শীতকাল চলার সময় উত্তর দিক থেকে বায়ু আসে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু, তখন এইদিকে একটা স্রোত তখন কিন্তু প্রবাহিত হয় এই বায়ু ঠিক এইরকম ভাবে অনুসরণ করে। এই স্রোতটাকে বলা হয় মৌসুমী স্রোত। এই স্রোতটি কিন্তু ঋতুভিত্তিক ভাবে চেঞ্জ হয়ে যায়, তাদের ডিরেকশনটা চেঞ্জ করে নেয়। যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসে তখন এই সমুদ্র স্রোতটি পশ্চিম থেকে এই পূর্ব দিকে প্রবাহিত হয়। বিশেষ করে বঙ্গোপসাগরে বিশেষ করে এই উত্তর পূর্ব মৌসুমী বায়ুকেই অনুসরণ করে প্রবাহিত হয়। আবার যখন গ্রীষ্মকাল আসে, তখন কিন্তু এই সমুদ্র স্রোতটা তার দিকটাকে কিন্তু উল্টো করে নেয়। আমরা জানি সমুদ্রের দিক থেকে এই দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই সময় কিন্তু এই সমুদ্র স্রোতটি এই বায়ুকে অনুসরণ করে ঠিক এই দক্ষিণ পশ্চিম দিক থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। তো এইভাবেই কিন্তু ঋতুর ভেদে কিন্তু সমুদ্র স্রোতগুলো কিন্তু তার ডিরেকশন বা দিক চেঞ্জ করতে পারে। আর ঋতু ভেদের এই ঋতুও এইভাবেই ঋতুও কিন্তু সমুদ্র স্রোতগুলোকে কন্ট্রোল করতে পারে। আমরা একটা এল নিনো স্রোতের নাম শুনেছি, যেটা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। বিশেষ করে এটা দক্ষিণ আমেরিকা, এই দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে এই দক্ষিণ দিকে উত্তর দিকে একটি স্রোত প্রবাহিত হয়। এই স্রোতটির নাম পেরু স্রোত বা হামবোল্ড স্রোত। এই স্রোতটি কিন্তু 2 থেকে 7 বছর, আমরা পড়েছি আগে এল নিনো লা নিনো এখানে পড়ানো হয়েছে তোমাদের, যে এই স্রোতটি 2 থেকে 7 বছর অন্তর অন্তর কি করে তার ডিরেকশনটাকে চেঞ্জ করে নেয়। এরকম ভাবে এই চেঞ্জ করে নেয়, যখন দক্ষিণ থেকে উত্তরের দিকে যায় শীতল স্রোত রূপে, আর উত্তর থেকে দক্ষিণ দিকে আসে তখন সেটা হয়ে যায় উষ্ণ স্রোত রূপে। এর বিভিন্ন যে বায়ুমণ্ডলীয় যে ঘটনাবলীগুলো আমরা দেখেছি, বা এদিক থেকে যে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা রয়েছে, এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা কিন্তু তার দিকটাকে পরিবর্তন করে। এই পেরু স্রোতটা পরবর্তীতে এল নিনো স্রোত রূপে প্রবাহিত হয়। তো এইরকম উদাহরণগুলো কিন্তু এই ঋতু ভেদে দিতে হবে। মৌসুমী স্রোতের উদাহরণটা আগে দিবে, যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আর দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর ফলে কিন্তু সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়। তারপরে এই উদাহরণটাও দিবে যে প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে বা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এই পেরু স্রোত আর এল নিনো স্রোত 2 থেকে 7 বছর অন্তর অন্তর কিন্তু তাদের ডিরেকশন বা দিক চেঞ্জ করে। তো যাই হোক, এর উপর থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, আমি একদিক থেকে মাঝে মধ্যে হয়তো বলেই ফেলেছি এবং তোমাদের আশা করি হয়তো পরবর্তীতে দেবো, তোমরা সেগুলো সলভ করার চেষ্টা করবে। এরপরের দিন বাকি অংশটুকু নিয়ে আলোচনা হবে, যেটা হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব আর বিশ্বের যে প্রধান প্রধান সমুদ্রের স্রোতগুলো রয়েছে সেটা কোন দিক থেকে কোন দিকে যায়, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। আর যে ছোটোখাটো প্রশ্নগুলো সেগুলো নিয়ে পরবর্তীতে আর একটা ক্লাস এই বায়ুমণ্ডল থেকে নেওয়া হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি।